নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে, তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। ভিডিওটির মাধ্যমে আমি দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই অল্প সময়ের ভিডিওটিতে একটি রোগ এবং রোগীর বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রসিদ্ধ কিছু ঔষধসমূহের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এই চ্যানেলে দেওয়া পাচনতন্ত্রের বিভিন্ন রোগ নিরাময় হোমিওপ্যাথি নামে প্লেলিস্টে আমি পাচনতন্ত্র সম্বন্ধীয় বিভিন্ন রোগ যেমন অজীর্ণতা, অম্লরোগ বা অ্যাসিডিটি, আমাশয়, কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কনস্টিপেশন, আইবিএস, কলাইটিস ইত্যাদি রোগ নিরাময়ের জন্য কিভাবে নির্দিষ্ট একটি হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে কিভাবে পাকাশয়ের ক্ষতে অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের জন্য ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। সাধারণ লক্ষণসমূহ যেগুলো গ্যাস্ট্রিক আলসারে দেখতে পাওয়া যায় সেগুলো যেমন পাকস্থলীর নিম্নভাগে জ্বালাকর ব্যথা এবং আহারের পর ব্যথার বৃদ্ধি, বমির পর গ্যাস্ট্রিক আলসারের যন্ত্রণা বা ব্যথার উপশম হয় ইত্যাদি। যদি রোগীকে চিৎ করিয়ে শোয়ালে পেটের যদি ব্যথা কমে তাহলে অনুমান করা যেতে পারে যে পাকস্থলীর সম্মুখভাগে ক্ষতটি হয়েছে, আর যদি উপর হয়ে শোয়ালে ব্যথা বা পেটের যন্ত্রণা কমে তাহলে পাকস্থলীর পশ্চাৎ দিকে ক্ষত হয়েছে বলে অনুমান করা যেতে পারে। এখন চলুন 5টি খুবই প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের বিষয়ে আলোচনা করা যাক, যে সকল ঔষধগুলোকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে। প্রথম হোমিও ঔষধ যেটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। চলুন জেনে নেই কীরূপ প্রকৃতির বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে আর্জেন্টাইন হোমিও ঔষধটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে। পাকাশয়ের সম্মুখভাগে ক্ষত হলে আর্জেন্টাইন হোমিও ঔষধটিকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। অন্যান্য যে সমস্ত মানসিক ও শারীরিক লক্ষণসমূহ যেগুলোর উপর আর্জেন্টাইন ঔষধের প্রয়োগের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেমন আর্জেন্টাইন রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগীর আত্মবিশ্বাসের অভাব, মনে করে সে কাজে ব্যর্থ হবে, বিষণ্ণতা, ভীরুতা, গুরুতর রোগের আশঙ্কা, জানালা থেকে ঝাঁপ দেওয়ার আবেগ, রোগী মনে করে সময় যেন ধীরে ধীরে চলে যাচ্ছে, রোগীর কাছে সময় যেন কাটতে চায় না, আবেগপ্রবণ, রোগী সকল কাজ তাড়াহুড়ো করে করতে চায় ইত্যাদি। অন্যান্য লক্ষণসমূহ যেমন আক্রান্ত অংশে কাঁপুনি, ব্যথা বাড়ে এবং ধীরে ধীরে হ্রাস পায়, তাপ সহ্য করতে পারে না, অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত কারণে আর্জেন্টাইন রোগীর মধ্যে অকাল বার্ধক্য দেখা দেয়, রোগীর অকাল বয়সী চেহারা এবং রোগীর বলা চলা চাহনি ও চিন্তার মধ্যে ব্যস্ত এবং ত্রস্ত ভাব, চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা কিন্তু তাহা সহ্য হয় না, বমি বমি ভাব, পেট ফাঁপা, পেটের উপরে বেদনাদায়ক দাগ যা পেটের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে, পেটে আলসার, পনির এবং লবণ খাওয়ার জন্য ইচ্ছা, পেটে ফাঁপাসহ পেট ব্যথা বিশেষ করে পেটের বাম দিকে, পাঁজরের নিচে আলসারেটিভ ব্যথা, মল প্রায়ই সবুজ বর্ণের, খাওয়া বা কিছু পান করার পরপরই ডায়রিয়া, মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, মলের রং পরিবর্তন হয়ে থাকে, রোগী ঠান্ডা খেতে ভালোবাসে, ঠান্ডা বাতাস ভালোবাসে, আক্রান্ত স্থানে কাটা ফোটার মতো ব্যথা, আকস্মিক উত্তেজনায় উদরাময় দেখা দেয় বা মলত্যাগের ব্যাগ আসে, স্নায়বিক দুর্বলতা, স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে আর্জেন্টাইন ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। দ্বিতীয় হোমিও ঔষধ যেটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। চলুন জেনে নেই কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে বা একটি রোগীর কোন কোন লক্ষণসমূহের উপর ভিত্তি করে ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিও ঔষধটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে। মানসিক লক্ষণসমূহ যেমন রোগী মানসিক অবসাদে ভোগে, মন যেন দুঃখে ভরা। অন্যান্য লক্ষণসমূহ যেমন মাথা নিস্তেজ, মাথা ভারী ভারী অনুভব হয়, মাথা ব্যথা, নাসারন্ধ্রে কালশিটের অনুভূতি, অতিরিক্ত তৃষ্ণা ইউরেনিয়াম নাইট্রিকাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, বমি বমি ভাব, অসহ্য ক্ষুধা, পেট ফাঁপা, পেটের পাইলোরিক অঞ্চলে
বিরক্তিকর ব্যথা, প্রস্রাবের অসংযমতা, ডায়াবেটিস অর্থাৎ ইউরেনিয়াম নাইট্রিকাম রোগী মধুমেহ রোগে ভোগে। খুব অ্যাসিডযুক্ত প্রস্রাবের সাথে মূত্রনালীতে জ্বালা জ্বালা ভাব। ইউরেনিয়াম নাইট্রিকাম রোগী প্রস্রাব আটকে রাখতে পারে না। পুরুষত্বহীনতা, রোগীর অঙ্গপ্রত্যঙ্গ ঠান্ডা হয়ে পড়ে। গ্যাস্ট্রিক এবং ডুওডেনাল আলসারে রোগী ভোগে। পেটে জ্বলন্ত ব্যথা, তাহার সাথে পেট ফুলে গেছে এরূপ অনুভূতি ইত্যাদি লক্ষণসমূহ যদি রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ইউরেনিয়াম নাইট্রিকাম ঔষধটি প্রয়োগ করে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যেতে পারে। তৃতীয় হোমিও ঔষধ যেটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হলো অ্যাসিটিকাম অ্যাসিডাম বা অ্যাসিটিক অ্যাসিড। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। মানসিক লক্ষণসমূহ যেমন ব্যবসা বা টাকা পয়সা নিয়ে সর্বদা রোগী চিন্তিত থাকে। অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রচুর তৃষ্ণা, আহারে অরুচি, ক্ষুধা রোগীর মোটেই থাকে না। অর্শের উপর ইহার ক্ষমতা খুব বেশি। অতিরিক্ত রক্তস্রাবে রোগী কষ্ট পেয়ে রোগী যদি জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, এমন অবস্থায় বা বহুদিন উদরাময় অর্থাৎ ডায়রিয়ায় ভোগে যদি রোগীর শোধ দেখা দেয়, এরূপ অবস্থায় অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা যেতে পারে। রোগী দারুণ দুর্বলতায় ভোগে, শ্বাসকষ্ট বিশেষত আঘাত পাওয়ার পর বা অস্ত্রোপচার অর্থাৎ সার্জারির পর যদি শ্বাসকষ্টে রোগী ভুগতে থাকে, তখন এই ওষুধটিকে ব্যবহার করা যেতে পারে। রোগীর শ্বাসকষ্ট আবার চিত হয়ে শুলে কমে যায়। জ্বর অবস্থায় রোগীর পিপাসা একদমই থাকে না, কিন্তু অন্যান্য রোগে প্রবল পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। এই ঔষধটি পাতলা পাণ্ডুর বর্ণের লোক যাদের পেশি শিথিল বা থলথলে তাদের উপর ভালোভাবে কাজ করে। অ্যাসিটিক অ্যাসিড রোগীর ত্বক শুষ্ক ও উষ্ণ হয়ে থাকে। বাম গালে লাল দাগ এবং রাত্রে প্রচুর ঘাম নির্গত হয়। অ্যাসিটিক অ্যাসিড রোগীর বাম গালে লাল দাগ দেখতে পাওয়া যায় এবং রাত্রে রোগীর প্রচুর ঘাম নির্গত হয় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে অ্যাসিটিকাম অ্যাসিডাম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। চতুর্থ হোমিও ঔষধ যেটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ক্যালকেরিয়া কার্ভ। চলুন জেনে নেই কিরূপ প্রকৃতির বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ক্যালকেরিয়া কার্ভ হোমিও ঔষধটিকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে। মানসিক লক্ষণসমূহ যেমন ভীরুতা ও ভ্রান্ত ধারণাতে রোগী ভুগতে থাকে। রোগীর লিখতে, শিখতে, বুঝতে এবং চলতে সর্বত্রই বিলম্ব হয়, অর্থাৎ রোগী অনেক সময় নেয়। ক্যালকেরিয়া কার্ভ রোগী শঙ্কিত স্বভাবের হয়ে থাকে। সন্ধ্যার দিকে মন খারাপ হয়ে যায়। সর্বদা কিছু না কিছু হারানোর ভয় ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। সর্বদাই বিস্মৃত, বিভ্রান্ত। সামান্য মানসিক প্রচেষ্টায় রোগীর মাথা গরম হয়ে যায়। কাজ ও পরিশ্রমের থেকে ক্যালকেরিয়া কার্ভ রোগী নিজেকে দূরে রাখতে চায়। অন্যান্য লক্ষণসমূহ যেমন ক্যালকেরিয়া কার্ভ রোগীর কেবল পেটটি দেখতেই সার, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ রোগীর পেট অনেক মোটা থাকে এবং হাত পা শীর্ণকায় হয়ে থাকে, অর্থাৎ হাত পা পাতলা দেখতে পাওয়া যায়। দেহের স্থূলতা, শিথিলতা ও শ্লেষ্মার প্রবণতা ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। শিশুদের দেহে অস্থির পুষ্টির অভাব দেখা দিলে এই ঔষধ প্রয়োগ করা যেতে পারে। অস্থির পুষ্টি সাধনে ইহা একটি অদ্বিতীয় ঔষধ। শিশুরা বা ক্যালকেরিয়া কার্ভ রোগীরা অত্যন্ত মোটা থলথলে হয়ে থাকে। ব্রহ্মতালু শিশুদের বহুদিন নরম ও তলতল করতে থাকে। ক্যালকেরিয়া কার্ভ রোগীর ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে যায়। মাংসের প্রতি ঘৃণা একটি অদ্ভুত লক্ষণ যাহা ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হলো রোগীর মাটি খাবার ইচ্ছা, অপাচ্য জিনিস খাবার ইচ্ছা যেমন চক, কয়লা, পেন্সিল রোগী খেতে চায়। এছাড়াও ডিম, লবণ এবং মিষ্টি খাবার জন্য ইচ্ছা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। রোগী লবণ খেতে চায়। রোগীর দুধ সহ্য হয় না। ঘন ঘন টক বমি রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। চর্বি অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার রোগীর অপছন্দ। রোগীর অতিরিক্ত কাজ করলে ক্ষুধা কমে যায়। রোগীর পেটে ক্র্যাম্প বা পেট মোড়ানো ব্যথা অনুভূত হয়। রোগীর মধ্যে ভয়ঙ্কর ক্ষুধা দেখতে পাওয়া যায়। গরম খাবারের প্রতি ঘৃণা। পেট সামান্য চাপের প্রতি সংবেদনশীল। স্পর্শ করলেই পেটের এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা রোগী অনুভব করে। তৃষ্ণা ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। রোগী ঠান্ডা পানীয়ের জন্য আকুল থাকে। পেট ফাঁপা। রোগীর কোমরের চারপাশে আটসাট পোশাক সহ্য করতে পারে না, অর্থাৎ রোগীর কোমরের চারপাশে টাইট পোশাক সহ্য করতে পারে না। পেটে চর্বির বৃদ্ধি। নাভির হার্নিয়া ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। ভয়ঙ্কর ক্ষুধা সহ ডায়রিয়া। শিশুদের ডায়রিয়া। মল প্রথমে শক্ত, নরম, শেষে তরল। ক্যালকেরিয়া কার্ভ রোগীর মল অত্যন্ত অম্ল গন্ধযুক্ত হয় ও ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে গ্ল্যান্ডের বৃদ্ধির লক্ষণও দেখতে পাওয়া যায় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে
ক্যালকেরিয়া কার্ব ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। ইহা মনে রাখা ভালো যে ক্যালকেরিয়া কার্ব ঔষধের প্রয়োগের পর সালফার এবং তাহার প্রয়োগের পূর্বে বা পরে ব্রাউনিয়া হোমিও ঔষধ ব্যবহৃত হয় না। পঞ্চম হোমিও ঔষধ যাহাকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ইথুজা। চলুন জেনে নেই কিরূপ প্রকৃতির বা কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ইথুজা হোমিও ঔষধকে প্রয়োগ করা যেতে পারে। ইথুজা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হলো অস্থিরতা, উদ্বিগ্নতা, কান্নাকাটি। ইঁদুর, বিড়াল, কুকুর ইত্যাদি দেখে রোগী অচেতন হয়ে যায়। রোগীর মধ্যে প্রলাপ দেখতে পাওয়া যায়। চিন্তা করতে অক্ষম। রোগী কোনো কাজে মনোযোগ স্থাপন করতে অক্ষম। মনে রাখতে হবে যে ইথুজা রোগীর লক্ষণগুলি মূলত মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত, যা পেটের অন্ত্রের কার্যের ব্যাঘাতের সাথে যুক্ত। অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগীর জিহ্বা অনেক লম্বা মনে হয়, গলায় জ্বালাপোড়া ও পুজ, যাহার জন্য রোগীর খাদ্য গিলতে কষ্ট হয়, রোগী ডায়রিয়ায় ভোগে, দুধ হজম করতে অক্ষম, দই গিলে ফেলার সাথে সাথে বমি হওয়া ইথুজা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। বমি করার পর ক্ষুধার্ত, খাবার দেখে বমি বমি ভাব, পেটের বেদনাদায়ক সংকোচন, বমি, ঘাম এবং প্রচণ্ড দুর্বলতা, তারপর তন্দ্রা ভাব আসা ইথুজা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। পেট যেন উল্টে গেছে এইরূপ রোগীর অনুভব হয়। বুক পর্যন্ত জ্বালাপোড়া, পেটে বেদনাদায়ক ব্যথা, যেন ভেতরে কিছু ছিঁড়ে যাচ্ছে, অন্ত্রে যন্ত্রণা এবং ব্যথাটি যেন এসোফেগাস পর্যন্ত বিস্তৃত থাকে। কলিক অর্থাৎ শুল বেদনা, তারপরই বমি, মাথা ঘোরা এবং দুর্বলতা, নাভির চারপাশে বুদবুদ সংবেদন রোগী অনুভব করে, মল ও পাতলা সবুজ রঙের ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ইথুজা ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। গ্যাস্ট্রিক আলসারের জন্য যদি বায়োকেমিক ঔষধসমূহের বিষয়ে ভাবা যায়, তাহলে বায়োকেমিক ঔষধ হিসেবে নেট্রামফস এবং ক্যালকেরিয়াফসকে গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রয়োগ করা যেতে পারে। পালনীয় নিয়মের মধ্যে যেমন রোগীর সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন, রাত্রিতে ভোজন করা গ্যাস্ট্রিক আলসারে হানিকর, 3-4 ঘন্টা অন্তর অন্তর রোগীর আহার করা উচিত, অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ করা উচিত নয় এবং গুরুপাক দ্রব্য ভোজন বর্জনীয়। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন।